দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে তিনি একজন। আজ তার সাথে কথা বলবো এবং জানব সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে তিনি কিভাবে যুদ্ধ করেছেন, কিভাবে তার সেই যুদ্ধের সফলতা এবং কাদেরকে তিনি হারিয়েছেন, নেতৃত্বই বা কে কে দিয়েছেন। স্যার, আপনাকে স্বাগত 71-এর রণাঙ্গনের এই স্মৃতিকথা অনুষ্ঠানে। আমরা শুরু করতে চাই এভাবে যে 1971 সালের মুক্তিযুদ্ধ আসলে কবে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল, সেই প্রেক্ষাপটটা যদি আপনি একটু শুরুতে বলেন আমাদেরকে। 1970 সালে যখন নির্বাচন হয়, এই নির্বাচন ছিল মূলত বাঙালি এবং অবাঙালিদের মধ্যে, এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে ছিল না। এই দেশের লোকেরা, যেহেতু বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী দল ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগকে নিরঙ্কুশ আসনে বিজয় করে স্বাভাবিকভাবে শেখ মুজিবুর রহমান মনে করেছিল তাকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে আগ্রহী ছিলেন। কিন্তু আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম, আমরা পাকিস্তানিদের উপর নজর রাখছিলাম তারা কি করছে না করছে। প্রতিনিয়ত আমরা দেখলাম পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল, অস্ত্র বা গোলা বারুদ আসতে শুরু করেছে। অথচ 1965 সালে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। তখন পাকিস্তান থেকে কোনো সেনাদলও আসে নাই, অস্ত্র আসে নাই। তাহলে 71 সালে যেখানে কোনো নতুন অস্ত্রের প্রয়োজন নাই, নতুন সেনাদলের প্রয়োজন নাই, সেখানে কেন নতুন সেনাদল এবং নতুন অস্ত্র আসছে? এটা আমাদের মনে সন্দেহ জাগলো তারা হয়তো ক্ষমতা প্রয়োগ করে এই দেশের জনগণকে দমন করবে। আমরা একত্রিত হলাম। আমি, তৎকালীন মেজর জিয়া, লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরীর নেতৃত্বে আমরা একত্রিত হলাম এবং আমরা বিদ্রোহ পরিকল্পনা করলাম। এই বিদ্রোহের কথা শেখ মুজিবুর রহমানকে আমরা জানালাম। তাকে বললাম যে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা অতি সহজে আপনাকে বাংলাদেশ স্বাধীন করে দিতে পারবো। তিনি আমাদের উপর আস্থা রাখতে পারেন নাই। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, এক ইয়াহিয়া খানের পরিবর্তে আর এক ইয়াহিয়া খানকে আমি দায়িত্ব দিতে পারি না। 3বার তার সাথে আমরা যোগাযোগ করি, 3বারই তিনি আমাদেরকে একই উত্তর দিলেন এবং পরবর্তী পর্যায়ে দেখলাম তিনি পাকিস্তানিদের সাথে বসার জন্য ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবস্থা করলেন। ক্রমান্বয়ে 3 দিন বৈঠক করলেন, বৈঠক ফেল হলো। সর্বশেষ তিনি বললেন আগামীকাল থেকে হরতাল। এর আগে আমি একটা কথা বলে যেতে চাই, 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ ছিল। তখন আমরা মনে করেছিলাম তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন, কিন্তু তিনি স্বাধীনতার আশেপাশেও ছিলেন না। পরবর্তী পর্যায়ে তিনি স্বইচ্ছায় পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করে ডক্টর কামাল হোসেনকে সাথে নিয়ে তিনি পাকিস্তান চলে যান। অর্থাৎ তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। কোনো অবস্থাতেই তিনি এই দেশের স্বাধীনতা চান নাই। মুক্তিযুদ্ধের ঘোষণা, সেই ঘোষণায় কয়েকটি ভার্সন পাওয়া যায়। অর্থাৎ কখনো বলা হয় যে জিয়াউর রহমান নিজেকে প্রথম হেড অফ স্টেট অথবা প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন, তারপর আরও 2 দফায় ঘোষণা দেন এবং তারপরে আরও আমরা অনেকগুলো ঘোষণার কথা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির মুখে গেল 15.5 বছর শুনেছি। কখনো এম এ হান্নান, কখনো এরকম অনেক ব্যক্তি, এম এ মন্নান, এম এ হান্নান, যারা কখনো যুদ্ধ দেখে নাই। আপনি যদি ঘোষণার প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট আরও থাকে এবং কি ছিল, এবং আপনি যখন যুদ্ধের এই স্বাধীনতার ঘোষণা দেন তখন আপনি কোথায় ছিলেন? ওনার সামনে ছিলেন নাকি? আমার কাছে ডকুমেন্ট আছে, 2টা ডকুমেন্ট। একটা হলো জিয়াউর রহমানের হাতের লেখা 1973। উনি ওখানে লিখেছেন, দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট, অর্থাৎ এই অফিসার ক্যাপ্টেন অলি আহমদ মুখ্য ভূমিকা পালন করে বিদ্রোহের জন্য। সুতরাং এটা সেটেল কেস। তারপর রয়ে গেল স্বাধীনতা ঘোষণা। পরের বছর আমার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখল মীর শওকত আলী, তৎকালীন মেজর মীর শওকত আলী, পরে লেফটেন্যান্ট জেনারেল। ওটাতে লেখা আছে আমি জিয়া রহমানকে পরামর্শ দিয়েছি স্বাধীনতা ঘোষণা করার জন্য। আমরা যখন এই সিদ্ধান্তটা নিলাম তখন আমরা ছিলাম পটিয়া থানাতে বসা, ওখানে বসে আমরা সিদ্ধান্ত নিলাম। জিয়াউর রহমানকে বললাম যে আপনি রেডিও স্টেশনে চলে যান। রেডিও স্টেশনের ক্রুগুলি পক্ষান্তর আমার হাতে অ্যারেস্ট ছিল, বেলাল সহ অনেকে। এখন ওখানে মন গড়া অনেক ইতিহাস লিখেছে, মিথ্যা বানোয়াট। তারা যুদ্ধও দেখে নাই, যুদ্ধ সম্বন্ধে তারা কিছু জানেও না।
জিয়াউর রহমানকে আমি গার্ড দিয়ে পাঠিয়ে দিলাম কালুঘাট বেতার কেন্দ্রে। এটা ছিল ট্রান্সমিটিং স্টেশন। এটাকে কিছু মডিফিকেশন করে ব্রডকাস্টিং স্টেশন বানানো হলো। জিয়াউর রহমান ওখানে লিখলো, আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ হেড অফ দ্য স্টেট অ্যান্ড আর্জ all the countries of the world to support us. I declare myself as a provisional head of that state. অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে আমি নিজকে ঘোষণা করলাম এবং পৃথিবীর বিভিন্ন দেশকে আমাদেরকে রিকগনিশন দেওয়ার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য, অস্ত্র দেওয়ার জন্য, খাদ্য দেওয়ার জন্য, ওষুধপত্র দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে এবং অন্যান্য বেঙ্গল রেজিমেন্ট যারা যেখানে আছে, ইপিআর যারা আছে, ছাত্র জনতা যারা যেখানে আছে, সবাইকে বললাম যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ো। জিয়াউর রহমান স্বাধীনতা যখন ঘোষণা করে আমি পাশে বসা ছিলাম। সুতরাং এখানে কারো মায়ের কথা আর বাপের কথা এখানে আসে না। যদি কেউ আওয়ামী লীগের স্বপ্ন দেখে, এটা তাদের দুঃস্বপ্ন। এটা জিয়াউর রহমানই স্বাধীনতা ঘোষণা করেছে এবং আমি পাশে বসা ছিলাম। দ্বিতীয়বার একবার তিনি ঘোষণা করেছেন, এটা হলো 30শে মে সন্ধ্যার সময়। অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান এই যে স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে অনেক দিন গেল, 15.5 বছর প্রচারিত হয়েছে। এমনকি এম এ হান্নান তিনিও স্বাধীনতার এগুলো সব চোখের নিচে লুকিয়েছিল। কিসের হান্নান মান্নান? সবাই নিজের প্রাণ নিয়ে বেঁচে গেছিল। আওয়ামী লীগের কোনো নেতা মাঠে ছিল না, সবাই লুকিয়েছিল। সবাই পলায় গিয়ে আগরতলা গেল, ক্যালকাটা চলে গেল সিনেমা দেখতেছে হেমা মালিনীর। এরা কোনো যুদ্ধ অংশগ্রহণ করেনি। যুদ্ধ তো আমরাই করেছি যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী। 8ম বেঙ্গল রেজিমেন্ট না হলে বিদ্রোহ হতো না। 4th বেঙ্গল রেজিমেন্ট ব্রাউনবাড়িয়া ছিল, ক্যান্টনমেন্টের বাইরে, কোনো রিস্ক ছিল না। তারা খালেদ মোশাররফ আগের থেকেই জানতো, আমাদের সাথে কথা হয়েছে যে আমরা বিদ্রোহ করব। তারপরেও তারা বিদ্রোহ করেছে 29 তারিখ। কী কারণে করলো? 1st বেঙ্গল রেজিমেন্ট ছিল, তারা আংশিক বিদ্রোহ করলো একটা কোম্পানি, তাও করলো 30 তারিখে গিয়ে। জয়দেবপুরে ছিল শফিউল্লাহ সাহেব, তিনি ছিলেন সবচেয়ে কাছে। ঢাকাতে মারামারি শুরু হয়ে গেল 25 তারিখ রাত্রে। তাদের তো উচিত ছিল সর্বাগ্রে ঢাকাতে এসে আক্রমণ করা পাকিস্তানিদেরকে, কিন্তু তারা তো সেটা করে নাই। তারা 29-30 তারিখে বিদ্রোহ করলো। তো সারা দেশে আওয়ামী লীগের নেতারা তো ছিলেন, অনেক বড় নেতা ছিলেন, মধ্যম সারির নেতা ছিলেন, কর্মীরা ছিলেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রণাঙ্গনে যুদ্ধ করাদের মধ্যে বা সংগঠিত করাদের মধ্যে দেশের অভ্যন্তরে আপনার সেই স্মৃতিপটে কি তাদের কাউকে পেয়েছিলেন আপনি, মনে পড়ে? হ্যাঁ, এক সময় এসে আমার সাথে যোগদান করেছিল ইঞ্জিনিয়ার মোশাররফ। তাকে দায়িত্ব দিয়েছিলাম পিছনে আমাদের যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা হয়, সেই খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলি যেন সুন্দরভাবে হয় সেটা দেখার জন্য। পরবর্তী পর্যায়ে দেখলাম 2টা খাদ্য গুদামের খাদ্যগুলি বিক্রি করে তিনি আগরতলা চলে যায়। আমার প্রশ্ন ছিল স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে শেষ পর্যন্ত রণাঙ্গনে অথবা অন্য কোনোভাবে আওয়ামী লীগের বড় বড় পর্যায়ের নেতারা যেমন ছিলেন, নেতারা আমাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করে নাই। ছাত্ররা ছিল, ছাত্রদের মধ্যে অনেকে ছিল, তাদেরকে আমরা পিছনের দিকে রাখতাম সব সময়। ছাত্র জনতা, শ্রমিক অনেকে আমাদের সাথে যোগদান করেছিল। তারপর আর কোন কোন এলাকায় আপনি যুদ্ধ করেছেন এবং কার নেতৃত্বে ছিলেন, এবং আপনার নেতৃত্বে আর কারা কারা ছিল? সর্বপ্রথম যুদ্ধ শুরু হলো কালুঘাটেই 11ই এপ্রিল সন্ধ্যার মধ্যে। আমরা ওখান থেকে উইথড্র করলাম, আমরা চলে গেলাম পিছনের দিকে, পটিয়া গেলাম, পটিয়ার থেকে বান্দরবন, বান্দরবন থেকে কাপ্তাই, কাপ্তাই থেকে রাঙ্গামাটি হয়ে তখন এইচটি ইমামের সাথে দেখা। তার কাছে সরকারি যে টাকা ছিল 3 ট্রাঙ্ক টাকা ছিল। 1 ট্রাঙ্ক টাকা তিনি জমা করেছিলেন, 2 ট্রাঙ্ক তিনি চুরি করেছিলেন। তিনি যে বড় চোর, পরেও তো দেখা গেছে হাসিনার সাথে মিলে কয়েক হাজার কোটি টাকা তিনি চুরি করেছেন। সেখান থেকে মাহালচরিতে গিয়ে আমরা সব একসাথে ছিলাম। আমি, তৎকালীন মেজর শওকত, ক্যাপ্টেন খালেকুজ্জামান, জিয়াউর রহমান ছিলেন রামগড়ে। আমি রামগড়ে গেলাম। রামগড়ে গিয়ে পোস্ট অফিসের দোতলায় জিয়াউর রহমান সাহেবকে পেলাম। রাত্রে ঘুমাচ্ছিলাম, উনি বললেন সকালে উঠে একটা সিদ্ধান্ত দেবো। আধা রাত্রে উনি আমাকে উঠে ফেললেন, বলছে ওলি উঠো। তারপরে কি হয়েছে? বলতো তুমি এখন মিরেশ্বরী যাও। আমি চলে আসলাম, আসে দেখি 4 বেঙ্গলের কোম্পানি তারা প্রায় 25 মাইল পিছনে চলে আসছে এবং সামনে একটা ব্রিজ নষ্ট করে দিয়েছে। আমার পক্ষে গাড়ি নিয়ে আগে যাওয়া সম্ভব ছিল না। তাহলে মিরেশ্বরে থানার আগে দক্ষিণ দিকে 2টা পজিশন, উত্তর দিকে একটা পজিশন, 3টা পজিশন নিয়ে আমি তাদের সাথে যুদ্ধ শুরুর জন্য পরিকল্পনা করি।
ওখানে পাকিস্তানিদের সাথে আমাদের ভয়ানক যুদ্ধ হয়। ওখানে 120 জনের মতো পাকিস্তানের ক্যাজুয়ালিটি হয়েছিল। 7-8টা গাড়ি আমি নষ্ট করেছিলাম। ওখান থেকে রাত্রের অন্ধকারে আবার সরে গিয়ে মস্তাননগরে আসলাম। মস্তাননগরে যুদ্ধ হলো। মস্তাননগর থেকে করেরহাটে আসলাম। তারপরে চলে গেলাম তুলাতলি, তুলাতলিতে যুদ্ধ করলাম। তারপরে গেলাম হিয়াকুতে যুদ্ধ করলাম। তারপরে ফাইনালি রামগড়ে সবাই মিলে, ওখানে তৎকালীন মেজর জিও ছিল, মীর শওকত আলীও ছিল, খালেকুজ্জামানও ছিল, সবাই ছিল। সবাই মিলে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানিদের সাথে যুদ্ধ হলো। এরপরে আমরা ফেনী নদী পার হয়ে সাবরুমে চলে গেলাম। সাবরুমে ক্যাম্পে থাকা অবস্থায় এখন সবাই চিন্তা করছে কে কী করবে। তা আমি জিয়াউর রহমানকে বললাম যে আমি এই ক্যাম্পে থাকবো না। ওখান থেকে চলে গেলাম জেড ফোর্সে। সেই রণাঙ্গনে কাদেরকে হারিয়েছেন, এমনকি যারা এখন জীবিত আছে তারা কতজন খেতাব পেয়েছে? যারা ফার্স্ট বেঙ্গলের ক্যাপ্টেন সালাউদ্দিন, তিনি পাকিস্তান থেকে পলায় আসলেন 4টা বা 4:30 5টার দিকে হবে। তিনি হেডকোয়ার্টারে আসলেন। হেডকোয়ার্টার মানে ব্রিগেড হেডকোয়ার্টারে। তা আমাকে এসে বললো, দোস্ত তোর থেকে বিদায় নিতে আসলাম, আমি যুদ্ধে যাচ্ছি কামালপুর বিউপি অ্যাটাক করার জন্য। কামালপুর বিউপি অ্যাটাকটা ছিল 1971 সালে সব যুদ্ধ মিলে এটা ছিল সবচেয়ে ভয়াবহ একটা যুদ্ধ, যেখানে ফার্স্ট বেঙ্গলের একটা প্লাটুন সম্পূর্ণ ওয়াইপ আউট হয়ে গেছিল। সালাউদ্দিন ওই যুদ্ধে নিহত হয় এবং মেজর হাফিজও ওই যুদ্ধে আহত হয়। ফার্স্ট বেঙ্গলে প্রায় 30-40 জন বিভৎসভাবে আহত হয়। ক্যাপ্টেন অলি আহমেদ রণাঙ্গনের যোদ্ধা, এখন কর্নেল অলি আহমেদ রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত বীর বিক্রম। কেমন এই 53 বছরের প্রত্যাশা নিয়ে যুদ্ধে গিয়েছিলাম, শেখ হাসিনার কারণে, এরশাদের কারণে সেটা সম্ভব হয় নাই। দুজনে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করেছে, মোনাফিকি করেছে। এরশাদ আসছিল বিদেশিদের পরিকল্পনা বাস্তবায়ন করতে, হাসিনাও আসছিল বিদেশিদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, তার বাবের প্রতিশোধ নেওয়ার জন্য। তার বাবের প্রতিশোধ তিনি অক্ষরে অক্ষরে আমাদের উপর থেকে নিয়েছেন। অর্থনৈতিকভাবে দেশ আজ পঙ্গু। ধন্যবাদ আপনাকে। রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে আপনার নানা ব্যস্ত সময়ের মধ্যেও আপনি সময় দিয়েছেন এবং এই জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনার সুস্থতা, আপনার দীর্ঘায়ু কামনা করে দর্শক আজ এ পর্যন্তই। দর্শকদেরকেও আমার পক্ষ থেকে বিজয়ের মাসের শুভেচ্ছা, কৃতজ্ঞতা। যে আশা প্রত্যাশা স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করতে গিয়েছিলাম একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে, আশা করি আপনারা আজকে না হোক কালকে হোক আপনাদের সে আশা আল্লাহ পূরণ করবেন। ধন্যবাদ।